দ্য ল সুইট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ারুল আলম। দর্শক, আজকে আমরা কথা বলবো পারিবারিক আইন নিয়ে, এবং আজকে আমরা যাকে পেয়েছি আমাদের সাথে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা পারিবারিক আইন নিয়ে যখন কথা বলি তখন প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে তালাক। এটা নিয়ে অনেক কথা হয়, আমরা জানি। তো শুরুতে এটা নিয়ে একটু জানতে চাই যে আমাদের দেশে অবস্থাটা কি আসলে, যদি তালাক নিয়ে আমরা বলি। আমরা যদি আসলে বিগত দিনের দিকে একটু তাকাই বা আগের জরিপ সার্ভে, যেহেতু এগুলো আসলে আপনার তালাকের নোটিশগুলো সার্ভ হয় সাধারণত আপনার সিটি কর্পোরেশনের থ্রুতে বা লোকাল অথরিটি যারা থাকে তাদের থ্রুতে, যার ফলে একটা ডেটা আমরা প্রতি বছরই আসলে পাই। তো সেই ডেটাগুলোর থেকে আসলে দেখা যায় যে লাস্ট আমরা যদি বলি 7-8 বছর বিগত দিনগুলোর চেয়ে এই সময়গুলোতে অনেক অনেক বেশি রেট, আসলে অনেক হাই রেটে ডিভোর্সগুলো হচ্ছে, তালাক হচ্ছে, এবং সব ধর্মের ভেতরেই কিন্তু এই বিয়ের বিচ্ছেদ যেটি বলি সেটি অনেক বেশি আকার ধারণ করেছে এবং সেই নাম্বারটি আসলে অনেক বেশি হাই। একটু যদি বলি যে আসলে কেন বাড়ছে, কেন, মানে কোনো কি কারণ আছে বিশেষ কিছু? ভেরি ইন্টারেস্টিংলি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নারীদের দিক থেকে এই তালাক দেবার যে হার সেটি অনেক বেশি, এবং দেখা গেছে যে 2017-18 সালের দিকে দেখা গেছে সেই সময় যে ডিভোর্সগুলো হয়েছে সেখানে প্রায় 50%-এর বেশি, 65%-এর উপরে হচ্ছে ইনিশিয়েট যে করেছে তাদের ভেতরে নারীরা ইনিশিয়েট করেছে 65%। তো যার ফলে দেখা যায় যে এইখান থেকে আমরা আসলে মনে হয় অনেক ক্ষেত্রে আসলে যদি একটু বিশ্লেষণ করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে আগের থেকে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, তারা ওয়ার্কফোর্সে অনেক নারীরা এখন আসছেন, তারা কর্মক্ষেত্রে তারা নানান সুযোগ সুবিধা পাচ্ছেন তারা, এবং মানে সর্বোপরি বলতে গেলে যে নারীর ক্ষমতায়নের ফলে তার একটি প্রভাব পড়ছে নারীদের ওপরে। কাজে একটা সময় দেখা যেত যে নারীরা অনেক কিছু তারা মেনে নিতেন, সাংসারিকভাবে হয়তো বনিবনা হচ্ছে না, পারস্পরিক বনিবনার অভাব, যেখানে মনের মিল হচ্ছে না, আগের দিনে তারা যেমনটি মেনে নিতেন, এখনকার দিনে দেখা যায় যেহেতু তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন সেই বিষয়গুলোকে তারা অ্যাকসেপ্ট করেন না। তারা স্বাধীন হচ্ছেন, ইন্ডিপেন্ডেন্টলি তারা নিজেদের মতো করে থাকতে চাচ্ছেন, এবং অন্যায় অবিচার অনেক ক্ষেত্রেই যেগুলো হয় সেগুলোকে না মেনে তারা হয়তো মনে করছেন যে তারা আলাদাভাবে নিজেরাই যেহেতু সেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, কাজেই সেই জায়গাটি তারা নিজেদের জায়গায় অবস্থান রয়েছে, এই ধরনের সিদ্ধান্ত তারা নিচ্ছেন। এবং আরেকটি প্রভাব আমি বলবো আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন বা এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যাপক যে ব্যবহার, সেই ব্যবহারের ফলে কিন্তু মানে পৃথিবীটা খুব ছোট হয়ে আসছে, একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির যোগাযোগটা অনেক বেশি হচ্ছে, আপনার বেডরুমের খবর বাইরের লোক জেনে যাচ্ছে। তো তার ফলে সেই প্রাইভেসির জায়গাটা যখন থাকে না, সেক্ষেত্রেই দেখা যায় নানান ধরনের সম্পর্কে তারা জড়িয়ে যাচ্ছেন, বিয়ে বহির্ভূত সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়ে যাচ্ছে মানুষের। তো সেই জায়গাটিতেও কিন্তু আসলে সংসারে মানুষ করতে পারছেন না বা তালাক হচ্ছে, তার একটি বড় কারণ সেটিও রয়েছে যে টেকনোলজির অনেক বেশি ব্যবহার। একটা জিনিস একটু জানতে চাই আপনার কাছে, সেটি হলো যে আপনি বলছেন মেয়েদের দিক থেকে, মানে স্ত্রীদের দিক থেকে বেশি হচ্ছে তালাকের। তো একটু জানতে চাই যে তাহলে স্ত্রী এবং স্বামী তাহলে দুদিক থেকেই হতে পারে তালাকটা? জি, আচ্ছা, দুই দিক থেকেই হতে পারে। তালাক সাধারণত 3টি প্রক্রিয়ায় হয়ে থাকে। একটি হচ্ছে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেয়া, আরেকটি হচ্ছে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেয়া, আরেকটি হয় অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যেটা আমি বলছিলাম যে পারস্পরিক বনিবনা হচ্ছে না এবং দুজনেই হয়তো ডিসিশন নিলেন যে তার একজন এই সংসারটি তারা সামনের দিকে এগিয়ে নিতে পারছেন না। এবং আপনি জানেন যে ধর্মীয় মতেও কিন্তু ডিভোর্স জিনিসটি বলা হয় যে সেটি আসলে আল্লাহর সবচেয়ে অপছন্দনীয় একটি বিষয়, কিন্তু তাও কিন্তু সেটি পারমিট করা হয়েছে। তার মানে একটি রিলেশনশিপ যখন অনেক টক্সিক হয়ে যাচ্ছে এবং সেই টক্সিক রিলেশনশিপের ফলে তার একটি প্রভাব সংসারে পড়ছে, দুজন মানুষের উপরেও সেটি পড়ছে, সে কারণে কিন্তু ধর্মীয়ভাবেও সেটি পারমিট করা হয়েছে, আইনও সেটিকে পারমিট করছে। এবং অনেক ক্ষেত্রে আমাদের কাছে ক্লায়েন্টরা আসে, দেখা যায় যে সেখানে কিন্তু সেরকম দ্বন্দ্বের কথা তারা আমাদেরকে বলে না যে তাদের ভিতর বিরাট কোনো ঝগড়াঝাটি বা কোনো কিছু, সেই ধরনের কিছু নেই, একজন আরেকজনের প্রতি তেমন কোনো দাবি দেওয়া নেই, কিন্তু তারপরেও তারা হয়তো একটি সিদ্ধান্তে উপনীত হচ্ছেন যে তারা একত্রিত হয়ে একসাথে থাকবেন না, বসবাস করবেন না, তখন কিন্তু একটি মিউচুয়াল ডিভোর্সের সুযোগ সেখানে রয়েছে। তো তার মানে 3 ভাবে হচ্ছে, স্বামী স্ত্রীকে দিতে পারছেন, স্ত্রী স্বামীকে দিতে পারছেন, এবং সেই সাথে সাথে মিউচুয়াল ডিভোর্সেরও একটি প্রভিশন আইনে রয়ে গেছে। এবারে আসি যে তাহলে যদি স্ত্রী স্বামীকে দিতে চান তালাক, বা
স্বামী যদি স্ত্রীকে দিতে চান, মানে প্রক্রিয়াটা কি একটু কি যদি বলেন আমাদের। আচ্ছা, তার আগে আমার কাছে মনে হয় একটি ব্যাপার বলা প্রয়োজন, সেটা আমাদের অনেকের মধ্যে ধারণা আছে যে স্ত্রী তালাক দিতে, যেমন আপনি প্রথম প্রশ্নটি করেছেন, ওটি আমি বোধহয় অ্যাড্রেস করার আগে অন্য ইস্যুগুলো অ্যাড্রেস করেছি, সেটা হচ্ছে যে স্ত্রী যদি আসলে তালাক দিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু কাবিননামা যে রয়েছে, কাবিননামায় একটি ক্লজ রয়েছে 18 নম্বর কলাম, যে কলামের ভেতরে এরকম একটি প্রশ্ন থাকে, বিয়ের সময় যে কাবিনটা করা হয়, যে এরকম একটি প্রশ্ন থাকে যে স্বামী কি আসলে স্ত্রীকে একটি ক্ষমতা অর্পণ করবেন। তার মানে বিষয়টি হচ্ছে যে স্বামী যদি স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ না করেন তাহলে কিন্তু স্ত্রী তালাক দিতে পারবেন না স্বামীকে। তো সেই কাবিননামার যে 18 নম্বর কলামটি রয়েছে, সেখানে যদি স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতাটি অর্পণ করেন, অর্থাৎ হ্যাঁ লেখা থাকে, সেই ক্ষেত্রে স্ত্রী কিন্তু সহজেই তাকে তালাক দিতে পারবেন, যে কোনো কারণ দেখিয়েই হোক। কিন্তু সেখানে যদি আবার না বিষয়টি বলা থাকে, সেক্ষেত্রে কিন্তু তাকে আবার একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তাকে আদালতে যে আদালতের মাধ্যমে কিছু বিষয় প্রমাণ করতে হয়, এবং সেখানে বেশ কিছু গ্রাউন্ড রয়েছে, যে সেই গ্রাউন্ডগুলো, যেমন সেখানে স্বামীর ফিজিক্যাল আনফিটনেস হতে পারে, দীর্ঘ সময় স্বামী যদি নিখোঁজ থাকেন, স্ত্রীর কোনো খোঁজ খবর নিচ্ছেন না, এবং স্ত্রীকে 7 বছরের বেশি সময় স্বামী যদি নিখোঁজ থাকেন, এবং দেখা যাচ্ছে যে স্ত্রীকে ভরণ পোষণ দিচ্ছেন না 2 বছরের অধিক সময় ধরে, স্বামী কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন, যেটি কিনা আসলে ট্রান্সমিটেড হতে পারে ওয়াইফকে, সেটি সংক্রমিত করতে পারে, সেই ধরনের কোনো সংক্রামক ব্যাধিতে তিনি যদি আক্রান্ত হন, স্বামী যদি মানসিকভাবে তার কোনো অসুস্থ হয়ে থাকেন, তার মানসিক অসুস্থতা থাকে, সেই যে কোনো একটি কোনো গ্রাউন্ড হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামী যদি স্ত্রীর প্রতি কোনো নিষ্ঠুর আচরণ করেন, যে মারপিট করছেন তাকে, শারীরিকভাবে নির্যাতন, মানসিক নির্যাতন, সেই বিষয়গুলো আসে। আরেকটি বিষয় রয়েছে যে স্বামী যদি স্ত্রীকে কোনো একটি পার্টিকুলার ধর্মান্তরিত করার জন্য তিনি তাকে প্রেশারাইজ করেন। সো এইগুলো হচ্ছে যে গ্রাউন্ড। তো আমি যদি আদালতে যখন যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাকে যে কোনো একটি গ্রাউন্ড দেখিয়ে তারপরে স্ত্রী ডিভোর্স নিতে পারছেন। ওয়ারাস এই ধরনের স্বামী যদি তাকে তালাক দেওয়ার সেই ক্ষমতাটি অর্পণ করেন কাবিননামায়, সেক্ষেত্রে কিন্তু তাকে এই গ্রাউন্ডসগুলো দেখানোর দরকার নেই। শুধুমাত্র মিউচুয়াল তার পারস্পরিক বনিবনা হচ্ছে না, মনের মিল হচ্ছে না, সেটি দেখানোর মাধ্যমেই কিন্তু তিনি স্বামীকে বিচ্ছেদ দিতে পারেন। এই ক্ষেত্রে সেটি হলো যে কোন আদালতে যাবেন আসলে? সাধারণত যেটা হয় যে ডিভোর্সের যে প্রক্রিয়া যেটি বলি, যে আদালতের প্রশ্নটি পরে পারিবারিক আদালতে যেতে হবে এই বিষয়গুলো নিয়ে, যেটি আমি বললাম, সেটি হচ্ছে একটি প্রক্রিয়া, যে পারিবারিক আদালতে যে এই গ্রাউন্ডগুলো তিনি দেখাবেন এবং সেই গ্রাউন্ডের বেসিসে তিনি স্বামীকে তালাক দিতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, যদি কাবিননামায় সেই ক্ষমতাটি অর্পণ করা থাকে, সেই ক্ষেত্রে যে প্রক্রিয়াটি হবে তালাকের, সেটি হচ্ছে যে প্রথমে মৌখিকভাবে তিনি যখন ঘোষণা দিচ্ছেন, তালাকের ঘোষণা স্ত্রীও দিতে পারেন, স্বামীও দিতে পারেন, ঘোষণা দেওয়ার পরে যত দ্রুত সম্ভব একটি নোটিশ, সেটি একটি গভর্নমেন্টের প্রেসক্রাইব ফর্ম আছে, সেই ফর্মটি পূরণ করে, সরকারি নোটিশ থাকে একটি, সেই ফর্মটি তিনি তাড়াতাড়ি সেটিকে করে ফিল ইন করে, সেটি তার যে লোকাল সিটি কর্পোরেশন যে রয়েছে বা লোকাল অথরিটি, এটি যদি গ্রাম হয় সেক্ষেত্রে তিনি পৌরসভার চেয়ারম্যান হতে পারে, বা তার লোকাল অথরিটিতে যে চেয়ারম্যান রয়েছে তার কাছে একটি চিঠি পাঠাবেন। এবং সেই চিঠির একটি কপি যে পক্ষকে তালাক দেয়া হচ্ছে, স্ত্রী যদি দেন স্বামীকে দিবেন, স্বামী যদি দেন স্ত্রীকে দিবেন, যে পক্ষকে তালাক দেয়া হচ্ছে তার কাছে আসলে সেই চিঠির একটি কপি প্রেরণ করতে হবে, এবং এটি কিন্তু রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে সেই তালাকটি প্রেরণ করতে হবে। তো সেটি প্রেরণ করার পরে যেদিন আসলে চেয়ারম্যান সেই নোটিশটি তিনি পাচ্ছেন, সেই দিন থেকে 90 ডেজ পরে, অর্থাৎ 90 দিন পরে সেই তালাকটি কার্যকর হয়ে থাকে রেজিস্টার্ড পোস্টে পাঠানোর পরে। আপনি পাঠানো হলো, তো যিনি পাচ্ছেন, স্বামী বা স্ত্রী যিনি পাচ্ছেন, যদি না পৌঁছায় বা না পান, বা তিনি যদি না থাকেন, সেক্ষেত্রে কি হতে পারে আসলে? আমরা অনেক ক্ষেত্রে দেখি, আমাদের কাছে অনেকেই আসে, দেখা যায় যে তিনি হয়তো রাজি না, স্ত্রীকে তিনি যে তালাক দিতে চাচ্ছেন তিনি কোনোভাবেই রাজি না, বা এক পক্ষ রাজি না, এটি একতরফা তালাক হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রায় দেখা যায় যে চিঠি গেলে তারা কিন্তু চিঠি রিসিভ করেন না, খোলেন না, পড়েন না, বা ফেরত পাঠিয়ে দেন। তো যার কারণে আমাদের আইন অনুযায়ী নিয়মটা হচ্ছে যে আমি রেজিস্টার্ড পোস্টে পাঠাতে হবে উইথ অ্যাকনলেজমেন্ট ডিউ। সো সেটি আমি যদি পাঠাই, আমার যখনই আমি রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাচ্ছি বিষয়টা, সেটা আমি পাঠানোর পরে আমার কাছে যে রিসিপ্টটা আছে, যে রিসিপ্টটার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে পাঠানো হয়েছে, সেই পাঠানোটাই আসলে রিকোয়ারমেন্ট। তো যার ফলে আমার আসলে তার কিন্তু অ্যাকচুয়ালি হাতে নিয়ে পড়ার দরকার নেই, বা তাকে কিন্তু অ্যাকসেপ্ট করার দরকার নেই। অনেকেই কিন্তু বলে, হ্যাঁ আমার স্ত্রী আমাকে নোটিশ পাঠিয়েছে, বা আমার স্বামী নোটিশ পাঠিয়েছে, আমি পাইনি বা আমি মানি না।
আচ্ছা, এরকমও কিন্তু অনেকে বলে যে দেখা যায় যে তারা কোনোভাবেই চাচ্ছেন না যে বিচ্ছেদটি হোক, এক পক্ষ চাচ্ছেন আর এক পক্ষ চাচ্ছেন না, তখন তারা কিন্তু প্রায়ই আমরা দেখি যে মানতে চান না যে আমি তালাকে বিশ্বাসই করছি না বা আমি এটা চাচ্ছি না, তো কাজে এটি হয়নি। কিন্তু এখানে তিনি অ্যাকসেপ্ট করছেন কি না কিংবা তিনি চিঠি খুললেন কি না, পেলেন কি না, তার সাথে আসলে কোনো ধরনের কোনো সম্পর্কই নেই। এখানে মূল বিষয়টি হচ্ছে যে চিঠিটি সার্ভ করা হলো কিনা। ওয়ান্স সেটা পাঠানো হচ্ছে সেটা কিন্তু সার্ভড, তো কাজেই সেটি 90 দিনের পর অটোমেটিক্যালি তিনি সেটি মানেন বা না মানেন, খোলেন বা না সেটি হয়ে যাবে। আমি যদি ব্যক্তিগত উকিল দিয়ে যদি কোনো উকিল নোটিশ পাঠাই, তো সেটা কি হবে কিনা আসলে? না, এখানে নিয়মটা যেহেতু রেজিস্ট্রেশনটা যেখানে হচ্ছে, কাজে আমার কিন্তু সেটা ডিসলিউশনের জন্য সেখানেই পাঠাতে হবে। অর্থাৎ এটা কিন্তু আইনেই বলা হচ্ছে, আমাদের যে মুসলিম পারিবারিক আইন রয়েছে 1961 সালের আইন, সেই আইনে খুব স্পষ্টতই বলা রয়েছে যে সিটি কর্পোরেশনের কাছে নোটিশটি যেতে হবে, পৌরসভার কাছে, লোকাল অথরিটির কাছে, সেই যে চেয়ারম্যান রয়েছে তার কাছে নোটিশটি যেতে হবে। কারণ এখানে একটি বিষয় থাকে কি, তারা কিন্তু একটি সালিশি পরিষদ গঠন করেন। চিঠিটি পাওয়ার পরে তারা কিন্তু সালিশের চেষ্টা করেন, যে একটা মীমাংসার চেষ্টা করেন। কারণ আমি আমার মানে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে অনেক ক্ষেত্রেই দেখেছি যে হয়তো অনেক রাগের মাথায় আবেগের বশে অনেকেই কিন্তু তালাকের নোটিশটি পাঠান, কিন্তু এই যে 90 দিন সময়টা, তার আগে অনেক সময় তাদের মধ্যে হয়তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, বা তিনি রিয়েলাইজ করেন যে এটি তার পাঠানো ঠিক হয়নি, বা তিনি আবার আসলে চান যে সেটি আসলে পুনরুদ্ধার করার একটি তার ইচ্ছে থাকে, দুপক্ষেরই থাকে, যে ভুল বোঝাবুঝি হয়তো রাগের মাথায় হয়ে যাচ্ছে একটা জিনিস। তো কাজেই এই সালিশি পরিষদ যে গঠন করে সিটি কর্পোরেশন বা পৌরসভার থেকে, সেটির উদ্দেশ্যই হচ্ছে যে দুপক্ষের মধ্যে একটা কোনো রিকনসিলিয়েশন বা মীমাংসা করে দেয়া যায় কিনা। তো তারা মীমাংসার জন্য দুপক্ষকেই কিন্তু চিঠি পাঠান। তো তার মানে দেখা যাচ্ছে যে সিটি কর্পোরেশন থেকে তারা কিন্তু একটি নোটিশ পান, উকিল নোটিশও পান, তার একটা যিনি দায়িত্বে থাকেন লয়ার, তিনিও একটি নোটিশের মাধ্যমে তাদের নোটিফাই করেন, কিন্তু সিটি কর্পোরেশনেরটা মাস্ট। তো তাদের ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন, পৌরসভা, যার জন্য যা প্রযোজ্য, যার মাধ্যমে যা সেটি পাওয়ার পরে তাদেরকে আবার সেই মীমাংসার জন্য ডাকা হয়। তো কাজে যে পক্ষ আসলে মীমাংসা করতে চাচ্ছেন না, তিনি তো আর যাবেন না সেখানে। তো তিনি যখন যাচ্ছেন না, কাজে উভয় পক্ষকেই মীমাংসা যদি করতে হয়, উভয় পক্ষকেই কিন্তু সেখানে উপস্থিত থাকতে হয়, এবং উপস্থিত হয়ে দুজনকেই জানাতে হয়, এবং সেখানেও কিছু প্রসিডিওর আছে, তাদেরকে অ্যাফিডেভিটের মাধ্যমে একটি অ্যাফিডেভিট জমা দিতে হয় যে তাদের মধ্যে মীমাংসা হয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই, তারপর আসলে সিটি কর্পোরেশন থেকে উইথড্র করতে পারে। তো কাজে এখানে আসলে ওই সিটি কর্পোরেশনের ইনভলভমেন্টটা, এটা আইনগত আসলে বাধ্যবাধকতা যে লোকাল অথরিটির একটা ইনভলভমেন্ট দরকার হবে। আসলে একটা বিষয় নিয়ে একটু বলি, সেটা হলো যে আপনি বলছিলেন যে স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় বা স্ত্রীর দিক থেকে যদি বিষয়টা আসে, তাহলে সেক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে ভরণ পোষণের ব্যাপার, তার চেয়েও বড় ব্যাপার যে দেনমোহরের যে বিষয়টা, সেটি তিনি পাবেন কিনা, এটি নিয়ে অনেকে জানতে চান। তো সেই বিষয়টা আসলে কি হবে, দেনমোহর কি তিনি পাবেন, বা ভরণ পোষণের ব্যাপারটা এবার কি হবে? বাংলাদেশের মানুষের এটা তো একটা আসলে মানে বেশিরভাগ মানুষেরই কিন্তু এটি বিশ্বাস, এবং বেশিরভাগ মানুষই জানেন যে নারীরা যদি তালাকটা ইনিশিয়েট করেন বা নারী যদি তার স্বামীকে তালাক দেন, তাহলে তিনি সবকিছুর থেকে বঞ্চিত হবেন, তার আর কোনো মানে কোনো কিছুই তিনি পাবেন না। তো এটি আসলে সম্পূর্ণ একটি ভুল ধারণা, এবং আমি অনেক ক্ষেত্রেই দেখেছি, হয়তো যারা নতুন প্র্যাকটিসে আসছেন আইনজীবী, আপনি গুগল সার্চ করলে এরকম অনেক আর্টিকেলও পাবেন, যেখানে হয়তো একজন আইনজীবীর একটি আর্টিকেল আছে যেখানে তিনি বলছেন যে নারী ভরণ পোষণ পাবেন না বা নারী দেনমোহর পাবেন না যদি তিনি ডিভোর্স ইনিশিয়েট করেন। এবং অনেক নারীরা আমাদের কাছে আসেন, তারা এমনভাবে তারা কমপ্লেন করেন যে তিনি আসলে একটা প্রচণ্ড টক্সিক ম্যারেজে আছেন, পারিবারিক সহিংসতার শিকার উনি, কিন্তু তিনি যেহেতু আর্থিকভাবে স্বাবলম্বী না, বা তার যে পরিবার রয়েছে, পিতামাতা, তারাও আসলে তার সেই বার্ডেনটি তারা নেয়ার মতো বার্ডেন মনে করছে তাকে, কাজেই তিনি ভাবেন যে দেনমোহরের কারণে স্বামী স্ত্রীকে বলে যে তুমি তালাক ইনিশিয়েট করো, স্ত্রী স্বামীকে বলে তুমি করো। কারণ স্বামীরও ধারণা যে স্ত্রী যদি তালাক দেন তাহলে তাকে দেনমোহরের হাত থেকে তিনি বেঁচে যাচ্ছেন, দিতে হচ্ছেন, এবং স্ত্রীরও ধারণা যে আইন অনুযায়ী তিনি পাবেন না। কিন্তু এটি একটি ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। দেনমোহরের যে বিষয়টি, সেটি বিয়ের সাথে সম্পর্কিত একটি অধিকার, একটি নারীর আইনগত অধিকার, এবং সেটি আসলে বিয়ের সাথে সম্পর্কিত। আপনি দেখবেন যে কাবিননামায় দেনমোহর ফিক্সড হয়, বিয়ের সময় দেনমোহর ফিক্সড হয়, এবং এটা দুই টাইপের হয়। একটা হয় যে প্রম্পট, সাথে সাথে আপনি দিয়ে দিচ্ছেন বিয়ের সাথে সাথে, আরেকটা হয় যে ডেফার্ড,
যে কিছুদিন পরে, স্বামী বলল যে পরবর্তীতে দেয়া হবে, এবং দেখা যায় যে দেনমোহরের যে অ্যামাউন্টটা থাকে সেটা হয়তো গয়নার সাথে উসুল হয়ে যাচ্ছে। সেটাই দেখি আমাদের দেশে। তো কাজেই দেখা যায় যে আসলে সমস্যাটি কখন চায়, দেনমোহরের দাবিটা কখন আসে, যখন দুজনের মধ্যে ডিসপিউট হয়, একটা দুজনের মধ্যে ঝগড়া বিবাদ হয়ে তারা যখন বিচ্ছেদের সিদ্ধান্ত নেন, তখনই ওই ইস্যুটা আসে। কারণ নর্মালি একজন বসবাস করার সময় স্বামীর থেকে তো তিনি সাধারণত ক্লেম করেন না, কিন্তু দেনমোহর এমন একটি অধিকার যেটি কিনা স্বামীর যদি মৃত্যু হয়, স্বামীর যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টি থেকেও কিন্তু অ্যাডজাস্ট করে এই দেনমোহরটি পরিশোধ করতে হবে। তো কাজেই দেনমোহর যেই তালাক দিক না কেন, দেনমোহর নারীর একটি আইনগত অধিকার যেটি কিনা বিয়ের সাথে সম্পর্কিত, তালাকের সাথে কোনো সম্পর্ক নেই। কাজেই সেটি তিনি যে কোনো ভাবেই হোক তাকে এটি পরিশোধ করতেই হবে, যে কোনো পরিস্থিতিতেই। ধর্মের ক্ষেত্রে কি এটার ব্যত্যয় আছে কিনা? হ্যাঁ, এখানে তো আছে, কারণ আমাদের যে মুসলিম মানে আমাদের যে আসলে পার্সোনাল ইস্যুগুলো, যে আমাদের বিয়ে, অভিভাবকত্ব সন্তানের, তারপর তালাক, সম্পত্তি, এই প্রত্যেকটি বিষয় কিন্তু আসলে যার যার যে ধর্মীয় আইন রয়েছে সেই ধর্মীয় আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে। কাজে আমাদের মুসলিম আইনে যেমন রয়েছে যে দেনমোহরের বিষয়টি, অন্যান্য সনাতন ধর্মের যারা রয়েছেন তাদের তো এই ধরনের দেনমোহরের কোনো এই ধরনের বিষয় নেই, বা অন্যান্য ধর্মেও এই ধরনের বিষয় থাকে না। শুধু মুসলিম যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে ইসলামিক আইনটি, এখানে শরিয়া ল যেটা, সেটার একটা মিশ্রণে, যে প্রসিডিউরাল আমার দেশেরও আইন রয়েছে সেই সাথে সাথে শরিয়া লটার একটা পোর্শন অ্যাপ্লাই হচ্ছে। তো কাজেই সেখানে কিন্তু ধর্ম এক এক রিলিজিয়ন টু রিলিজিয়ন সেটি আসলে ভ্যারি করবে যে কোন ধর্মের তিনি। তো কাজেই তার অধিকারগুলো আসলে সেই ধর্মের, তার সেই নিজস্ব ধর্ম তাকে কি কি অধিকার দিচ্ছে তার সাথে সেটি সম্পর্কিত। সনাতন ধর্মের যদি তার ক্ষেত্রে যদি তালাকের বিষয়টা আসে, তিনি যদি দেন স্ত্রী, তাহলে তিনি কি পাবেন? প্রথমত হচ্ছে নারীরা, সনাতন ধর্ম নারীর যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বাংলাদেশে এখন যেটি বিদ্যমান আইন রয়েছে, তাদের যেটি আসলে ধর্মীয় নিয়ম অনুযায়ী তারা বিয়েটাকে কিন্তু মনে করে যেটা একটা বন্ড ফর 7 লাইফ টাইমস, অর্থাৎ তারা অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করেন, এবং সেখানে শুধুমাত্র রিলিজিয়াস যে রিচুয়ালগুলো আছে সেই রিচুয়ালগুলোই আসলে পালিত হয়ে থাকে। তো রিসেন্টলি বাংলাদেশে 2012 সাল থেকে রেজিস্ট্রেশন হচ্ছে, হিন্দু ম্যারেজও রেজিস্ট্রেশন হচ্ছে, কিন্তু তাদের কিন্তু রেজিস্ট্রেশনের কোনো বাধ্যবাধকতা নেই। তাদের শুধুমাত্র রিলিজিয়াস যে রিচুয়ালসগুলো রয়েছে সেগুলোকে তারা ফলো করলে সেটা হয়ে যাচ্ছে। এবং খুবই ইন্টারেস্টিংলি হিন্দু ধর্মে কিন্তু মানে বিচ্ছেদের কোনো বিধান নেই আসলে। তো যার ফলে এটি মানে দেখা যায় যে দুজন যখন মিউচুয়ালি এগ্রি করেন, সেই ক্ষেত্রে আমরা আদালতে যে একটা জুডিশিয়াল সেপারেশনের ব্যবস্থা করা যায়, সেপারেটেড থাকতে পারেন একজন হিন্দু নারী এবং তিনি ভরণ পোষণের অধিকারী হতে পারেন। সেটি আদালতে মামলা করার মাধ্যমে সেই অধিকারটি তিনি এস্টাবলিশ করা যায় তার। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে তালাকের কিন্তু কোনো বিধান নেই। তো যার ফলে একজন হিন্দু নারী কিন্তু দ্বিতীয়বার বিয়ে করতে পারেন না যখন তার বিবাহ বন্ধনে আবদ্ধ থাকেন। বা তালাক শব্দটি তো ঠিক না হিন্দুদের জন্য, বিচ্ছেদ যেটি, সো তাদের বিচ্ছেদের কোনো বিধান আসলে নেই হিন্দু ধর্মে। তো যার ফলে এটা হয় কি যে আপনার পার্শ্ববর্তী দেশ আমরা যদি বলি, ভারত বলি, সেই দেশেও কিন্তু একসময় আইন ছিল যে হিন্দু নারীরা তারা বিচ্ছেদ করতে পারবেন না, কিন্তু সেইখানেও কিন্তু তারা আইনটিকে পরিবর্তন করে তারা কিন্তু এখন হিন্দু নারীরা তারা কিন্তু বিয়ের বিচ্ছেদের বিধান রয়েছে, যার ফলে তারা দ্বিতীয়বারও বিয়ে করতে পারছেন। আইন রয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে কিন্তু হিন্দু নারীদের জন্য বিচ্ছেদের বিধান নেই। শুধুমাত্র তারা পৃথক বসবাস করতে পারেন স্বামীর থেকে, এবং স্বামীর থেকে কিছু ভরণ পোষণ তারা চাইতে পারেন। অন্য ধর্মের কথা যদি বলি, যেমন খ্রিস্টান ধর্ম বা বৌদ্ধ ধর্মে, তাদের ক্ষেত্রেও কি আলাদা? সেই ক্ষেত্রে আসলে মানে এই প্রত্যেকের জন্য আলাদা আলাদা আইন রয়েছে, কিন্তু এই হিন্দু ধর্মের যে জটিলতাগুলো রয়েছে সেই আইনে এত জটিলতা নেই। তাদের কিন্তু যারা বুদ্ধিস্ট আছেন বা খ্রিস্টান রয়েছেন তাদের কিন্তু এই বিচ্ছেদের বিধানটি রয়েছে। ডিভোর্স অ্যাক্ট বলে একটি আইন রয়েছে, সেই ডিভোর্স অ্যাক্টের আন্ডারে তারা চাইলে দিতে পারেন বিচ্ছেদের। আপনি একটা জিনিস বলছিলেন যে কাবিন নামের কথাটা এলো, আমি সেজন্য বলছি, রেজিস্ট্রেশনের কথাটা আপনি বললেন। সেটি হচ্ছে যে আমাদের দেশে রেজিস্ট্রেশন ছাড়াও তো অনেক বিয়ে হয়। তো সেক্ষেত্রে মানে আমি যদি বলি যে এটা কতটা প্রয়োজন আসলে রেজিস্ট্রেশন করাটা, আর রেজিস্ট্রেশন যদি না করে তাহলে কি অসুবিধা হতে পারে? যা কিছু অধিকার সংক্রান্ত বিষয় রয়েছে সেটি কিন্তু সেই কাবিননামাতে লিপিবদ্ধ রয়েছে, যে একজন নারীর দেনমোহরের অধিকার, তার সমস্ত কিছু, সেই সমস্ত কিছু কাবিননামায় লিপিবদ্ধ হয়। তো কাজেই কাবিননামা ছাড়া আসলে একটি বিয়েকে প্রমাণ করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে। কিন্তু দুটো বিষয় আছে এখানে, কারণ আমাদের যে মুসলিম আইন রয়েছে, ধর্মীয় আইন মতে শরিয়া আইন যেটা রয়েছে
রয়েছে সেটা মতে কিন্তু আমাদের একটা ধর্মীয় রিচুয়াল হয়, আমরা দেখে থাকি যে হুজুর যেটি পড়ান মুখে মুখে কবুল বলার যে রিচুয়ালটি, সেটিও জরুরি। বিচ্ছেদের ক্ষেত্রে তালাক উচ্চারণ করাটিও জরুরি, সেই সাথে সাথে রেজিস্ট্রেশনও জরুরি। যেমন তালাকের ক্ষেত্রেও রেজিস্ট্রেশনটি বাধ্যতামূলক, ঠিক একইভাবে বিয়ের ক্ষেত্রেও কিন্তু রেজিস্ট্রেশনটি বাধ্যতামূলক করা হয়েছে বাংলাদেশের আইনে। তো এই যে বাধ্যতামূলক করা হয়েছে, রেজিস্ট্রেশনের দায়িত্ব স্বামীর উপরে বর্তায় এবং নিয়মটি হচ্ছে যে বিয়ের যে যখনই মুখে মুখে কবুল বলা হচ্ছে বা হুজুরের মাধ্যমে বিয়ে হচ্ছে তার 30 দিনের মধ্যে এটিকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটি দেশের আইনে বাধ্যতামূলক করা হয়েছে। এখন আমরা দেখি প্র্যাকটিক্যালি অনেক সমস্যা হয় বাংলাদেশে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা মুখে মুখে কবুল বলেন, হুজুর ডেকে বিয়েটা পড়ানো হয়, কিন্তু তারা আসলে রেজিস্ট্রেশনের ব্যাপারে খুবই তাদের একটি দেখা যায় যে তারা অনীহা রয়েছে বা তারা ভাবেন যে কি জটিলতা, সেটি হয়তো আইনি জটিলতায় জড়িয়ে যাবেন। এবং আপনি দেখবেন যে সেটি সাধারণত নিম্ন মধ্যবিত্তদের মধ্যে, নিম্নবিত্ত, এমনকি দেখা যায় যে যারা অনেক শিক্ষিত তাদের মধ্যেও কিন্তু এখন আর হয় না সেটি। কিন্তু আপনি যদি এখন থেকে 20 বছর আগে যান, অনেকেই আমার কাছে আসে যারা বলেন যে তার রেজিস্ট্রেশন করা হয়নি বিয়েতে। অসংখ্য মানুষ আসেন এরকম। এখন সচেতনতা বাড়ছে শিক্ষিত সমাজের ভেতরে, কিন্তু এখনো কিন্তু সেই নিম্নবিত্ত যারা রয়েছেন, নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন, তাদের ভেতরে কিন্তু এই অজ্ঞতার কারণে তারা কিন্তু রেজিস্ট্রেশন করান না। তো রেজিস্ট্রেশন না করার ফলে দেখা যায় কি যে তার দেনমোহর সংক্রান্ত সমস্যা তৈরি হয়, সন্তানের অভিভাবকত্ব নিয়ে তাদের যখন দুই পক্ষের মধ্যে কোনো একটা ডিসপিউট হয় তখন কিন্তু সন্তানের অভিভাবকত্ব নিয়ে সেই নানান ধরনের জটিলতা অ্যারাইজ করে, সেটি নিয়ে প্রবলেম হয়। তারপরে দেখা যায় যে নারীদের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো বিচ্ছেদ হচ্ছে না কিন্তু স্বামী মৃত্যু হলো কোনো কারণে, তখন দেখা যায় যে তার আত্মীয় স্বজনরা নানানভাবে তাকে কিন্তু বঞ্চিত করার চেষ্টা করে এভাবে করে। তো যার ফলে, এবং আপনি দেখেন যখন রেজিস্ট্রেশন হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু একজন ব্যক্তি তিনি যদি আবার দ্বিতীয়বার বিয়ে করেন সেক্ষেত্রেও কিন্তু নানান ধরনের জটিলতার মধ্য দিয়ে আরেক পক্ষকে যেতে হয়। তো নানান ধরনের দেখা যায় যে বিয়ে সংক্রান্ত যে অধিকারগুলো রয়েছে একজন মানুষের, সেটি কিন্তু নারী পুরুষ নির্বিশেষে আমি বলবো সেটি প্রত্যেকটি ক্ষেত্রেই সমস্যা হতে পারে। এটি কিন্তু শুধু নারীর একটি সমস্যা না, একজন পুরুষ দেনমোহর তাকে দিতে হবে, তো তিনি যদি কাবিননামা না করেন, সেখানে দেনমোহরের কথা হয়তো লেখা নেই অ্যামাউন্টটা, পরবর্তীতে সেটা নিয়ে ডিসপিউট হবে, আরেক পক্ষ বলতে পারে যে এটা 10 লাখ, তিনি হয়তো সেটি মুখে মুখে হয়তো হয়েছিল সেটি 2 লাখ ঠিক হয়েছিল, কিন্তু আরেক পক্ষ এসে দাবি করতে পারেন সেটি 10 লাখ টাকা। তো এবং নারীর ক্ষেত্রে দেখা যাবে তার হয়তো 10 লাখ টাকা ছিল দেনমোহর, তাকে 2 লাখ টাকা দিতে চাওয়া হচ্ছে। তো এই ধরনের নানান রকম, বা দেনমোহর দিতেই চাচ্ছেন না, তাকে হয়তো বলা হচ্ছে যে এটা দেয়া হয়ে গেছে। তো যার ফলে এই ধরনের জটিলতাগুলো এড়াতে কিন্তু অবশ্যই বিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এবং সর্বোপরি হচ্ছে যে বিয়ে রেজিস্ট্রেশন না করলে সেটি আমাদের দেশের আইন অনুযায়ী সেটি একটি ফৌজদারি অপরাধ। আমাদের মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ নিবন্ধন আইন রয়েছে 1974 সালের আইন, সেই আইনে খুব স্পষ্টভাবে বলা রয়েছে যে নির্ধারিত ফি দিয়ে নির্ধারিত যে নিকা রেজিস্ট্রার রয়েছেন একটি পার্টিকুলার এরিয়ায়, তার মাধ্যমে কিন্তু সেই নির্ধারিত ফি দিয়ে তাকে স্বামীকে এটি স্বামীর উপরেই দায়িত্ব বর্তাচ্ছে, এবং এটির কোনো যদি ব্যত্যয় ঘটে সেই ক্ষেত্রে কিন্তু, এবং না করেন যদি রেজিস্ট্রেশন, কেউ সেটি কমপ্লেন করলে, মামলা হলে বা কোনো ইয়ে হলে সেটি কিন্তু 2 বছরের কারাদণ্ডের বিধান কিন্তু এখানে রয়েছে, এবং সেই সাথে সাথে একটা ফাইনেরও বিধান এখানে রয়েছে। তো তার মানে এটি আসলে দেশের মানে আইন যেটা রয়েছে, আইনের চোখে এটি কিন্তু একটি বড় গুরুতর অপরাধ, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে অনেকে রেজিস্ট্রেশন করেন না। যারা নিবন্ধন করছেন না আসলে, তো সেক্ষেত্রে বিয়েটা কি হচ্ছে আসলে, তাই না? অনেকে মনে করতে পারেন যে তাহলে কি বিয়েটা মানে বৈধ অবৈধ একটা বিষয় থাকছে, তো সেই বিষয়টা যদি একটু বলেন আমাদের। অনেকেরই এটা একটা ধারণা রয়েছে, ভুল ধারণা রয়েছে যে একটা বিয়ে রেজিস্ট্রেশন করা না মানে সেটি একটি অবৈধ বিয়ে। এমনকি আমি মানে অনেক খুব লিডিং সংবাদপত্রেও আমি সেখানে নিউজ দেখেছি যে বাংলাদেশের এত% বিয়ে অবৈধ। এটি কিন্তু একটি মারাত্মক অভিযোগ। আপনি যখন বলছেন যে এত% বিয়ে অবৈধ, তখন কিন্তু সেই ওয়েডলকের আন্ডারে সেই বিয়ের মধ্যে যে সন্তানরা জন্ম নিচ্ছেন, আমি সেই সন্তানদের লেজিটিমেসি বা বৈধতা নিয়ে একটি বড় প্রশ্ন তুলছি। সন্তানের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা মানে কি হচ্ছে যে আমি তাকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত, কারণ আমাদের তো মুসলিম আইন অনুযায়ী সেই সন্তান
পিতা মারা যাওয়ার পরে বা মাতা মারা যাওয়ার পরে তারা অটোমেটিক্যালি কিন্তু দে বিকাম সাকসেসর, তারা কিন্তু অটোমেটিক্যালি তারা উত্তরাধিকার সূত্রে সেই সম্পত্তির মালিক হয়ে যান, তারপর কিছু প্রসিডিওর মেনটেন করতে হয়। তো যখন আমি সেই বাচ্চাদের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন তুলছি, তাদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছি, তখন আমার একটা বিরাট অ্যালিগেশন। তো এই জায়গাটি অনেকেই আসলে বোঝে না, একটি বিয়ে রেজিস্ট্রেশনের কারণে অবৈধ হয় না, সেটা ইরেগুলার হয়, সেটাকে পরবর্তীতে রেজিস্ট্রেশনের মাধ্যমে সেটিকে রেগুলার করার সুযোগ রয়েছে এবং প্রবলেম হয়। দেখা যায় আমার যেটা 30 দিনের মধ্যে করার কথা সেটা আমি পরে করতে গেলে ডেফিনেটলি সেখানে প্রবলেম হতে পারে, ঝামেলা হয়, কিন্তু সেই সুযোগটি রয়েছে, বৈধতা দেওয়ার সুযোগ সেখানে রয়েছে। কিন্তু সেই বিয়ের অধীনে যে বাচ্চারা জন্ম নিচ্ছেন তারা কিন্তু বৈধ সন্তান, তারা তাদের উত্তরাধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত হবেন না। বা স্ত্রী যারা রয়েছেন, হ্যাঁ এটি আদালতে প্রমাণ করতে খুব কঠিন হয়ে যায়। এখানে যদি সম্পত্তি রিলেটেড কোনো বিষয় আসে, অভিভাবকত্ব নিয়ে কোনো পিতৃত্ব নির্ণয়ের কোনো বিষয় আসে, আদালতে প্রমাণ করা খুব কঠিন হয়ে পড়ে। তখন আদালত হয়তো তাদের বিয়ের বিভিন্ন প্রমাণটা দেখতে চান, যারা যারা সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন, যে বিয়ে পড়িয়েছেন তাদেরকে উইটনেস হিসেবে চান। এবং সেই সাথে সাথে দেখা যায় যে তখন ইভেন বিয়ের ভিডিও, ছবি, কারা কারা উপস্থিত ছিলেন, আত্মীয় স্বজন, তাদের উইটনেসটাও কিন্তু সেখানে খুব গুরুত্ব সহকারে দেখা এবং সেটি খুব জরুরি হয়ে পড়ে। তো সেটি আসলে যেটা বলছিলাম যে রেজিস্ট্রেশনের অভাবে সেটি খুব জটিল হয়ে পড়ে, কিন্তু বিয়েটি কিন্তু বৈধই। ঠিক আছে, যখন তালাকের কথাটা আসলো, তালাক যখন চাইলেন এক পক্ষ, তখন তারা গেলেন আদালতের কাছে। তো এক্ষেত্রে আদালত বা আপনি যেমনটা বলছিলেন যে সেখানে যে অথরিটি আছে লোকাল, তারা কোনোভাবে চেষ্টাটা করতে পারেন কিনা যে ঠিক আছে তালাকটা না হোক, এ বিষয়ে তারা কোনো জোর করতে পারেন কিনা বা কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে পারেন কিনা? কোনো পক্ষেরই কোনো জোর করার সুযোগ নেই। সেটি মানে যে তালাক দিচ্ছেন, তালাক গ্রহীতা, তালাক দাতা কিংবা যারা অথরিটি আছেন, তাদের ওপরে শুধু একটি দায়িত্বই বর্তায় যে তারা একটি মীমাংসার সালিসি পরিষদ গঠন করে তারা ডাকবেন, উভয় পক্ষের শুনানি সেখানে হবে। এবং শুনানিতে যদি দেখা যায় যে দুজনেরই আগ্রহ আছে, কারণ দেখেন যে আসলে মীমাংসা করতে চাচ্ছেন না তিনি তো শুনানিতেই যাবেন না, তার পক্ষে অন্য কেউ গেল বা যেভাবেই হোক হলো, কিন্তু তিনি যখন যাচ্ছেন না তখনই তো সেখানে আর কোনো সুযোগ থাকে না করার। আর কেউ যদি আসলে যায়, দুপক্ষই যদি সেখানে যায়, সেই ক্ষেত্রে তো আসলে দুজনের মানে ইচ্ছে আছেই দেখেই, উইথড্র করার ইচ্ছে আছেই দেখেই তারা কিন্তু সেখানে যাচ্ছেন। তো সেক্ষেত্রে হয়তো একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে পারেন, কিন্তু আইনগতভাবে কিন্তু এখানে সেই দুপক্ষকে মুখোমুখি করা এবং সুযোগ দেয়া ছাড়া আর কোনো খুব একটা কিন্তু এখানে তাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই বা কোনো পক্ষকে জোর করার কোনো ধরনের কোনো সুযোগ কারোরই নেই। এই যে তালাকের কথা বললেন, তো তালাক যদি হয় আসলে তাহলে স্ত্রী কি পাবেন আসলে? আমরা যে কথাটা বলছিলাম আসলে তার প্রাপ্তিটা কি হবে সেক্ষেত্রে? আমাদের যেটি আমি বলছিলাম যে দেনমোহরের বিষয়টি সাধারণত তালাকের পরেই এটি আসলে আলোচনায় আসে, কারণ বিয়ে বহাল থাকা অবস্থায় কোনো স্ত্রী স্বামীর কাছ থেকে কিন্তু সেটি দাবি করেন না, সেটি প্রম্পট হোক বা সেটি ডেফার করা হোক দেনমোহরটি। তো এক হচ্ছে যে এই দেনমোহরের বিষয়টি চলে আসে তালাকের পরে, সেটি তিনি পাবেন। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বিয়ের পরবর্তী সময় আমরা যে বলছি যে তালাকটি কার্যকর হতে যে 90 দিন সময় লাগে, তিনি যখন থেকে ইনিশিয়েট করছেন সেই 90 দিন অর্থাৎ 3 মাসের ভরণ পোষণ তিনি আসলে পেয়ে থাকেন। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, তালাক কার্যকারিতার কথাই আমরা যখন বলছি যে তালাকের সময় 3 মাসের যে ওয়েটিং পিরিয়ডটি, সেটির মূল কারণ কিন্তু দেখা যায় যে স্ত্রী প্রেগনেন্ট কিনা সেটিকে আসলে নির্ণয় করার জন্য এই 3 মাসের জন্য একটি ওয়েটিং টাইম। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রী প্রেগনেন্ট হলে সন্তানের অভিভাবকত্ব বা পিতৃত্ব নির্ণয়ের একটি বিষয় সেখানে আসতে পারে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে কেউ যদি প্রেগনেন্ট থাকা অবস্থায় একজন নারী যদি তালাক ইনিশিয়েট করেন অথবা তার হাজবেন্ড যদি তাকে তালাক দেন, তাহলে কিন্তু সেই তালাক 90 দিনের মধ্যে কার্যকর হচ্ছে না। সেক্ষেত্রে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তানের ডেলিভারির পরে সেই তালাকটা কার্যকর হবে। তো মানে এই দুটার মধ্যে যেটা আগে না, মানে ধরেন দুটার মধ্যে যেটা আগে, যদি দেখা যায় যে তালাকের 90 দিনের সময় হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হচ্ছে, তখন কিন্তু সেটা পরে যাবে। কিন্তু দেখা যায় যে তালাকের সেই 90 দিন অতিবাহিত হওয়ার সময় যদি সেটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে হয়, সেক্ষেত্রে কিন্তু সন্তান ভূমিষ্ঠের পরে সেই তালাকটি কার্যকরী হবে। তার মানে বাচ্চা না হওয়ার আগ পর্যন্ত, ডেলিভারির আগ পর্যন্ত তালাক কার্যকর হচ্ছে না। এবং সেই ক্ষেত্রে কিন্তু এই যে মেইনটেনেন্সের যে ব্যাপারটা, যেটি আমরা বলছিলাম যে নর্মাল ক্ষেত্রে স্বাভাবিক একজন নারী যখন গর্ভবতী না, তখন কিন্তু 90 দিন তিনি ভরণ পোষণ পাবেন। আর যদি
সেই নারী গর্ভবতী হয়ে থাকেন তাহলে কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, মানে যতদিন না হচ্ছে সন্তান ততদিন পর্যন্ত স্বামীকে ভরণ পোষণ দিতে হবে। তো মোটামুটি এই হচ্ছে প্রাপ্য। অনেকের ধারণা আছে যে একজন নারী তিনি হয়তো স্বামী সম্পত্তিতেও তার অধিকার থাকে। বাংলাদেশের আইনে এমন কোনো বিধান নেই। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মানে কিন্তু আমরা দেখি যে বিভিন্ন উন্নত দেশগুলোতে আছে, সেখানকার আইন অনুযায়ী দেখা যায় যে অর্ধেক পোর্শনই স্ত্রীর কাছে চলে যায় ডিভোর্সের পরে। বাংলাদেশে এই ধরনের কোনো বিষয় নেই। তো যার ফলে দেখা যায় শুধুমাত্র দেনমোহর যদি পরিশোধ করা না হয়ে থাকে সেটি পাচ্ছেন, আর ওই 3 মাসের পাবেন। আর তিনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে সেটি আসলে তার সন্তান ভূমিষ্ঠকালীন সময় পর্যন্ত সেই পুরো সময়টাকে তার স্বামীকে সমস্ত ভরণ পোষণ বহন করতে হবে। তালাক স্ত্রীর পক্ষ থেকে হলো, এখন তাহলে তার তো কিছু প্রাপ্তি আছে, কিছু পাবার বিষয় আছে, ভরণ পোষণের বিষয় আছে, অনেকগুলো বিষয় থাকছে। তো এক্ষেত্রে যদি স্বামী যদি এটা দিতে না চান তাহলে সেক্ষেত্রে করণীয়টা কি? অনেক সময় আমরা কিন্তু এটা দেখি যে মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেটিকে আসলে রিকভার করা খুব কঠিন হয়ে পড়ে। তার যে দেনমোহরের টাকা বলেন, তার যে ওই 3 মাসের ভরণ পোষণের বিষয়টি বলেন, সেটি কিন্তু খুব এবং এটি তো ভ্যারি করে আসলে। এবং খুব ইন্টারেস্টিংলি তাকে আপনি জানেন যে সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী মানুষের সেটা কিন্তু অনেক ভ্যারি করে আমাদের কাছে যখন আসে দেখি। তো সেটি যদি কেউ দিতে রাজি না হয় সেক্ষেত্রে পারিবারিক আদালতে তাকে যেতে হবে এবং ভরণ পোষণ চেয়ে এবং তার যে দেনমোহরের একটি মামলা তাকে করতে হবে। এবং সেই সাথে সাথে সেখানেও বিয়ের ডকুমেন্টগুলো অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। এবং আপনি জানেন যে বাংলাদেশে আসলে দীর্ঘসূত্রিতার একটি ব্যাপার রয়েছে এবং লিগ্যাল কস্টেরও একটি ইস্যু রয়েছে, যে একটা মামলা দীর্ঘদিন যখন চলে তার আইনজীবীদের কস্ট। তো এই বিষয়টি সমস্যাটি আমরা আসলে মানে প্রতিনিয়তই দেখি। আসলে দেখা যায় যে তিনি আইনজীবীর ফিসটা বেয়ার করবেন নাকি তিনি তার টাকাটা রিকভার করবেন। এবং এটা তো আসলে ক্ষেত্র বিশেষে, ধরেন একজন সাধারণ মানুষ তার হয়তো দেনমোহরের অ্যামাউন্টটাও খুব কম, ভরণ পোষণের অ্যামাউন্টটাও তার জন্য কিন্তু খুব কমই হয়। যেমন আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে দেখি যে একজন হয়তো একটা ডিভোর্স সেটেলমেন্ট করে তিনি 200-300 কোটি টাকা পাচ্ছেন, এরকম মামলাও যেমন করেছি। তেমনি কিন্তু মানে তার 3 মাসের জন্য মানে তিনি দেখা যাচ্ছে 3 মাস বা অনেক কিছু হিসেবে দেনমোহর বা অন্যান্য একটা কিছু তার অ্যালিমানি হিসেবে তিনি 200-300 কোটি টাকারও সেটেলমেন্ট হয়েছে বা পেয়েছেন। আবার এমনও দেখেছি যে যেখানে আপনার একজন অত্যন্ত দরিদ্র নিম্নবিত্ত পরিবারের খেটে খাওয়া একজন মানুষ, নারী, তিনি এসেছেন, তার হয়তো মানে এই যে 3 মাসের যে তার টাকাটা 5,000 করে কি 3,000 করে সেটি যে দাবিদার, সেটিও কিন্তু তিনি মানে তার পক্ষে তো পাওয়া কঠিন হয়ে যায়। তিনি কি লিগ্যাল ফিসটা তিনি দিবেন নাকি একটা মামলা করবেন? 15,000 টাকার জন্য মামলা করাটাও কিন্তু তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যদিও বাংলাদেশে লিগ্যাল এইড সার্ভিসেস রয়েছে যার মাধ্যমে আসলে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একদম বিনামূল্যে কিন্তু এই ধরনের কেসগুলো করা হয়। যারা মানে নিম্নবিত্ত রয়েছেন বা যারা এই ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের বাংলাদেশে লিগ্যাল এইড সার্ভিসের ব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশের সব ডিস্ট্রিক্টেই কিন্তু এই লিগ্যাল এইড সার্ভিসগুলো দেয়া হয়। তো সেটার জন্য তিনি যদি তার কোয়ালিফাই করেন, তিনি অত্যন্ত দরিদ্র বা যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে তিনি যখন পড়েন, তখন কিন্তু সেটি সরকারিভাবে সেটি পরিচালনা করা হয় এই মামলাগুলো, এবং সমস্ত কস্ট থেকে শুরু করে সমস্ত খরচই কিন্তু সরকারের থেকে বেয়ার করা হয়। স্ত্রীর কোনো মানে তার ক্ষেত্রে কোনো খরচ না, খরচ নেই। একেবারেই যারা দরিদ্র রয়েছেন, সুবিধা বঞ্চিত যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই সুবিধাটি রয়েছে। তো কাজে আমি যেটা বলছিলাম যে এটা খুব ইন্টারেস্টিং একটি বিষয় ফ্যামিলি ল আমরা যখন দেখি যে একটা সোশ্যাল স্ট্যাটাস কি, হাজবেন্ডের কতটুকু ক্যাপাসিটি আছে, তার সামর্থ্য, তো তার সামর্থ্য অনুযায়ী কিন্তু আসলে তার সব কিছুই আসলে নির্ধারিত হয়। সেই যে 3 মাসের ভরণ পোষণ, কারোর জন্য অনেক টাকা, কারোর জন্য 10 লাখ টাকা 3 মাসের ভরণ পোষণ। তার মানে এই ক্ষেত্রে কোর্ট দেখে যে সে কি ধরনের লাইফস্টাইল আসলে মেনটেন করে আসছেন। একজন নারী যার মাসেই হাত খরচ লাগছে 5 লাখ টাকা, তার জন্য সেটি বা তার ভরণ পোষণে 5 লাখ টাকা 10 লাখ টাকা লাগছে, তার জন্য সেটি 3 মাসে হয় 30 লাখ টাকা। এবং একজন নারী যার 2,000 টাকা খরচ, তার জন্য 6,000 টাকা। তো এইভাবে আদালত এটা ঠিক করে দেন, আদালত এটা দেখেন যে সেই নারীটি আসলে মানে সমাজের আসলে কোন ধরনের সামাজিক মর্যাদার উপরে ডিপেন্ড করে এবং স্বামীর ক্যাপাসিটি এবং এতদিন ধরে কি ধরনের লাইফস্টাইল তিনি মেনটেন করে আসছেন। তো কাজে যে নারী দেখা যাচ্ছে যে তার লাইফস্টাইল, তিনি একটা খুবই অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির একজন, তার অনেক
টাকা লাগে চলতে, বা সেই টাকাই তাকে দিয়ে এসছে এতদিন যাবৎ তার হাজব্যান্ড, সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে সেটি অনেক হাই, এবং সেই দরিদ্র নারীর ক্ষেত্রে এটি তার সামাজিক মর্যাদা এবং তার যে জীবন সেটা অনুযায়ী নির্ধারিত করে। তালাক হয়ে গেল, তো এক্ষেত্রে স্বামী বা স্ত্রী কতদিন পরে বিয়ে করতে পারবেন, মানে পুনর্বিবাহ করতে পারবেন? আচ্ছা, এই ক্ষেত্রে আইনে যেটি বলা রয়েছে যে স্বামীর ক্ষেত্রে কিন্তু তালাক নোটিশটা তিনি যখন তালাক দিচ্ছেন, সো তালাক নোটিশটি দেওয়ার সাথে সাথেই কিন্তু তিনি বিয়ে করতে পারেন। ছেলেদের ক্ষেত্রে এটি কোনো ধরনের কোনো আইনগত বাধা নেই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটি বাধা রয়েছে, সেটি হচ্ছে সেই ইদ্যত পালন করা, অর্থাৎ সেই 3 মাসের ওয়েটিং টাইমটি তাকে পালন করতে হবে, 90 দিনের সময়টি। এবং এটির কারণ আমি বলেছি যে তাকে ইদ্যতকালীন সময় 3 মাস ওয়েট করার সময়টি হচ্ছে যে 3 মাসের মধ্যেই তিনি আসলে বুঝতে পারবেন তিনি প্রেগনেন্ট কিনা। এবং সেই ক্ষেত্রে দেখা গেল যে যাতে করে সন্তানের পিতৃত্ব পরবর্তীতে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, সেই পিতৃত্বটি নির্ধারণ করার জন্য তিনি কি আসলে এই স্বামীর সন্তান বা কি সেটি নির্ধারণ করার জন্যই কিন্তু তাকে মানে এই 3 মাসের যে অপেক্ষাটি করতে হয় কিন্তু ছেলেদের ক্ষেত্রে। এবং এই 3 মাস কিন্তু ইদ্যত পালন না করে তিনি বিয়ে করার কোনো ধরনের কোনো সুযোগ নেই। তার আগে তিনি যদি বিয়ে করেন সেই বিয়েটা কিন্তু কার্যকরী, সেটি বৈধ বিয়ে হবে না। কারণ অনেকেই দেখা যায় যে আপনি দেখবেন যে তালাক হয়তো নোটিশ দিচ্ছে কিন্তু পরবর্তীতে কিন্তু সেটি রেজিস্ট্রেশন করতে হয়। 3 মাস পরে যেটি প্রক্রিয়াটি শেষ হয় হচ্ছে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে। তার মানে আমি নোটিশ সার্ভ করলাম, তারপরে হচ্ছে চেয়ারম্যান নোটিশটি পেলেন, পাওয়ার পরে তারা সালিসি পরিষদ গঠন করলেন, গঠন করার পরে তারা দুপক্ষকে ডাকলেন, মীমাংসা হলে মীমাংসা হয়ে যে যার বাড়িতে ফেরত গেল, আর যদি সেখানে মীমাংসা না হয় সেক্ষেত্রে 90 দিন পর তালাক কার্যকর হলো। এখন কার্যকর হওয়ার পরে সেটিও কিন্তু আমাকে কাগজে কলমে সেটিকে রেজিস্ট্রেশন করতে হবে। বিয়ের রেজিস্ট্রেশন যেমন বাধ্যতামূলক, তালাকের রেজিস্ট্রেশনও বাধ্যতামূলক। এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, এবং বাংলাদেশে এরকম মানে খুবই নামকরা একজন সেলিব্রিটি, একজন প্লেয়ার, তার ক্ষেত্রে ঘটনাটি ঘটেছিল যে রেজিস্ট্রেশনটা প্রপারলি করেননি তারা, যার ফলে তিনি যখন আবার সেকেন্ড বিয়ে করেছেন অন্যজনকে, যে সেই বিয়েটা কিন্তু তখন আর মানে একজন নারী কিন্তু স্বামী থাকা অবস্থায় তিনি যদি দ্বিতীয় বিয়ে করেন, সেই তখন কিন্তু সেই স্বামী যে ওই আরেকজন ব্যক্তির বিরুদ্ধে তিনি কিন্তু ব্যভিচার বা অ্যাডাল্ট্রির মামলা করতে পারেন, যেটা কিনা একটা ক্রিমিনাল কেস, এবং সেটার জন্য কিন্তু পেনাল কোডের আন্ডারে সেটি করা যায়। তো যার ফলে এই তালাকটি সমস্ত প্রক্রিয়া শেষ করার পরে তালাকটি কিন্তু রেজিস্ট্রেশন করাও খুবই জরুরি আইনে, মানে এটি বাধ্যতামূলক। এটি যদি রেজিস্ট্রেশন করা না হয় সেক্ষেত্রে সেই নারী যদি পরবর্তীতে 3 মাস পরেও রেজিস্ট্রেশন না করে বিয়ে করেন, পরবর্তী বিয়ে নিয়ে কোয়েশ্চেন অ্যারাইজ করবে এবং সেটির মানে একটা বৈধতা নিয়ে কোয়েশ্চেন অ্যারাইজ করে, এবং পূর্ববর্তী যে স্বামী তিনি কিন্তু তাকে চাইলে মামলা করতে পারেন সেই অন্য ব্যক্তি যাকে বিয়ে করছে তার বিরুদ্ধে, এবং সেটির জন্য 7 বছরের কারাদণ্ড ম্যাক্সিমাম বিধান কিন্তু রয়েছে। আমরা একটা নোটিশের কথা বলছিলাম যে যখন তালাক কেউ দিতে চাইছেন তিনি একটা নোটিশ দেবেন বা লোকাল অথরিটির মাধ্যমে নোটিশটা যাবে। যদি স্ত্রী দেন তাহলে স্বামীর কাছে যাবে, স্বামী যদি দেন স্ত্রীর কাছে যাবে। তো এক্ষেত্রে যদি যখনই নোটিশটা পাচ্ছেন হয়তো তিনি জানতেনই না, ধরেন স্ত্রীকে তালাক দিলেন আসলে স্বামী, স্ত্রী আসলে বুঝতেই পারেনি আসলে, তো তখন যখন তিনি এটা পাবেন আসলে তখন তার কি করণীয়? অনেক সময় দেখা যায় যে একেবারে হঠাৎ করে একটা ডিসিশন নেন, বা তিনি হয়তো স্ত্রীকে আগের থেকে বা এক পক্ষ আর এক পক্ষকে আগের থেকে প্রিপেয়ার করেন না, কোনো ধরনের উইদাউট এনি মানে নোটিফিকেশন তাকে তিনি এই ধরনের নোটিশ সার্ভ করে দেন। তো সেই ক্ষেত্রে একটা হচ্ছে যে তিনি যদি মনে করেন যে তিনি সেই দাম্পত্য সম্পর্কটি তিনি কোনো কারণ ছাড়া বা একেবারেই তার কোনো ধরনের কোনো দোষ নেই, যে কোনো পক্ষই, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের জন্য একটি মামলা করার প্রভিশন এখানে রয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এটি একদমই আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে, আদালতের ডিসক্রিশন এটা, যে আদালতের বিবেচনা এটি দিবেন কিনা, এবং সেই সম্পর্কটি পুনরুদ্ধার করার জন্য দুই পক্ষকেই তো পুনরুদ্ধার করার জন্য তাদেরকে অ্যাকশন নিতে হবে। কারণ একজন হয়তো চেয়ে তিনি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করেন, কারণ তিনি হয়তো চাচ্ছেন না বিচ্ছেদটি হোক, স্বামী বা স্ত্রী যেই হোক না কেন, কিন্তু যদি অপরপক্ষ না চান প্র্যাকটিক্যালি আসলে সেটিকে এনফোর্স করার তো সম্ভব হয় না। এবং বিষয়টি এমন যে একটি সম্পর্ক আসলে যখন কন্টিনিউ করতে চান না এক পক্ষ, সেটিকে তো আসলে আইন দ্বারা সেটিকে ধরে বেঁধে সেটি করানোর সম্ভব না, যেখানে একটি পারিবারিক আবহতে এবং এই রিলেশনশিপটাই তো আসলে এমন একটি বিয়ে বা স্বামী স্ত্রীর যে সম্পর্কটি সেটি তো আসলে আইন দিয়ে বাধ্য
করা যায় না কাউকে। তো তিনি আসলে যেটা করতে পারেন, এক হচ্ছে সালিসি পরিষদে তিনি যেতে পারেন হয়তো, কিন্তু আদার পার্টি যদি আসলে না আসে সালিসি পরিষদে, তাহলে তো সেটি আসলে খুব বেশি কিছু করার থাকে না। অনেক ক্ষেত্রে অনেকে বলেন যে আমরা চাই না এই বিচ্ছেদটি হোক, কিভাবে এটিকে বন্ধ করা যায়, কি করে এটিকে আসলে আইনগতভাবে বাধাগ্রস্ত করা যায়। তো সেটি হয়তো কিছু দিনের জন্য ডিলে করানো যায় এই ধরনের মামলাগুলো করে, কিন্তু সেটির আসলে আলটিমেটলি যে সেটি কিন্তু কোনোভাবে আটকে রাখা যায় না। প্রসিডিউর ফলো করে আসলে রেজিস্ট্রি করার পরে তারপরে তিনি বিবাহ করতে পারবেন 90 দিনের পরে। 90 দিনের পরে। জি, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার মিতি সানজানা আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।